আসসালামু আলাইকুম। হাই স্কুল ইংলিশ প্রিপারেশন নিয়ে আজকে আমরা একটি যে সেমিনার আয়োজন করেছি, বিশেষ করে অভিভাবকদের জন্য কিন্তু আজকের এই সেমিনারটি। তবে যে কোনো শিক্ষার্থীরাও এই সেমিনারে অংশগ্রহণ করতেই পারে। এটি আমরা আগে থেকে জানিয়ে রেখেছিলাম। আপনারা যারা অভিভাবকরা আজকের এই আমার সাথে আলোচনায় যুক্ত হয়েছেন, এই মুহূর্তে আমাকে দেখছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমার ডাকে সাড়া দিয়েছেন। আমরা মূলত কি নিয়ে কথা বলবো? শিরোনামটি দেখতে পাচ্ছেন, হাই স্কুল ইংরেজি প্রস্তুতি এ টু জেড। এভাবে কেন? যেখানে আমরা প্রতি ক্লাসে গিয়ে আলাদা আলাদা করে ইংলিশ পড়াই বা পড়ি। ক্লাস 6 এর স্টুডেন্টদের জন্য আলাদা ক্লাস হচ্ছে, ক্লাস 7 এর জন্য আলাদা, ক্লাস 8 এর জন্য আলাদা, ক্লাস 9 এর জন্য আলাদা ইংলিশ ক্লাস হচ্ছে। সেখানে শিরোনামে হাই স্কুল ইংলিশ কেন? এর পেছনে কারণটা কি? মূলত আপনাদেরকে আহ, এখানে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছি এই কারণটা বোঝার জন্য। আমারও মাথায় এই কারণ ঢোকে না যে কেন আমরা প্রতি ক্লাসে একই বিষয় শিখতে হচ্ছে। এর সমস্যাটা কি? আমরা এই সমস্যা নিয়ে কথা বলবো এবং সমাধানের কিছু পথ আমি দেখানোর চেষ্টা করব, আপনাদের কাছ থেকেও শুনে নিব যে আরো কি কি পথ থাকতে পারে। আচ্ছা, প্রথমে যদি আমরা একটা পয়েন্টে আসি, ক্লাস 6 থেকে ক্লাস 9 এর যে শিক্ষার্থীরা ইংরেজি অধ্যয়ন করে বা ইংলিশ শেখে, পড়ে, তাদেরকে আসলে কি কি পড়তে হয়, কি থাকে? আমি যদি বলি যে হাই স্কুল ইংলিশ পরীক্ষায় আসলে কি আসে, পরীক্ষায় যা আসে আমরা যদি এর একটা তালিকা করি, মোটামুটি 4টা পার্ট। আমি বলবো 4টা পার্ট। যদিও সাবজেক্ট দুইটি, ইংলিশে ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, কিন্তু আমরা এটাকে 4টা পার্টে নিয়ে আসতে পারি। অর্থাৎ ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত সবার জন্য একই কথা। এই 4টা পার্টের বাইরে কিন্তু পরীক্ষায় কোনো প্রশ্ন আসে না, মানে ইংলিশ সাবজেক্টের কথা যদি বলি। কি কি? প্রথমত আসেন রিডিং কম্প্রিহেনশন। সো এই রিডিং কম্প্রিহেনশন বলতে কি বোঝাচ্ছে, এটা আমরা জানি যে একটা প্যাসেজ দেয়া থাকে, ফাইন, সেই প্যাসেজটা পড়ে বুঝে কিছু প্রশ্নের উত্তর করতে হয়। তো সেক্ষেত্রে যেটা হয়, প্রতি ক্লাসে ক্লাস 6 এর ইংলিশ ফর টুডে যে টেক্সট বুকটি আছে, সেই ইংলিশ ফর টুডে টেক্সট বুকে ক্লাস 6 এর জন্য ইউনিট 1 লিসন 1, সেখানে যে প্যাসেজটি থাকবে, ক্লাস 7 এর ইংলিশ ফর টুডের ইউনিট 1 লিসন 1 এ কিন্তু ভিন্ন একটা প্যাসেজ থাকবে। আলটিমেটলি আমাদের স্টুডেন্টরা কি করতেছে, মানে আমাদের ছেলেমেয়েরা কি করতেছে? সত্যি বলতে আমাদের ছেলেমেয়েরা কি করে এটা আমরা অনেক সময় অভিভাবকরা, আমারও একটা ছেলে আছে, ও ক্লাস 5 এ পড়ে, আমরা অভিভাবকরা আসলে মানে সময় পাই না, দেখার সময় পাই না যে আমার ছেলে মেয়ে কি করতেছে। অনেকেরই হয় না, বিভিন্ন নানান কর্ম ব্যস্ততার কারণে হয় না। দেখা উচিত তো। আমি দেখি, খুব ভালো করে দেখি। আমি দেখি, কি দেখি, যে ক্লাস 6 এর ইংলিশ ফর টুডে টেক্সট বুকে যে প্যাসেজগুলো আছে, সেগুলো থেকে ক্লাস 7 এর, 8 এর, 9 এর টেক্সট বুকের প্যাসেজগুলো ভিন্ন ভিন্ন প্যাসেজ। কিন্তু প্যাসেজগুলো ভিন্ন হলেও, গল্পগুলো ভিন্ন হলেও, প্রশ্নের ধরন তো একই প্রশ্ন। তো আমাদের ছেলেমেয়েরা কি করতেছে? সত্যি বলতে এটা শুনতে হয়তো একটু খারাপ শোনাবে, কিন্তু বাস্তবতা এটাই যে মডেল কোশ্চেন সলভ করা হচ্ছে। একটা প্যাসেজ দেয়া আছে, আমরা সেই প্যাসেজটা পড়ে সেখানকার প্রশ্ন, ট্রু ফলস, এমসিকিউ আমরা সলভ করতেছি। সারা জীবন এই প্যাসেজ সলভ করতে করতে যাচ্ছে। আউটপুট আমার মনে হয় নাথিং। কেন? আপনি লক্ষ্য করবেন, আপনারা দেখবেন, ক্লাস 6 এ একটা স্টুডেন্টকে ইংলিশ ফার্স্ট পেপার এর জন্য একটা প্যাসেজ সলভ করতে হয়। সেই স্টুডেন্টরাই যখন বড় হয়ে তার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয়ের জীবনের পড়াশোনা শেষ করে ক্যারিয়ার গড়ার জন্য পরীক্ষা অংশগ্রহণ করে, বিসিএস লিখিত পরীক্ষা অংশগ্রহণ করে, কিংবা ব্যাংকে জব নেওয়ার জন্য ব্যাংকের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করে, সেখানেও কিন্তু সেম একটা প্যাসেজ দেয়া থাকে। সেই প্যাসেজ থেকে থিমেটিক কোশ্চেনের উত্তর সলভ করতে হয়। আমি আমাদের বড়দের ব্যাচে, দ্যাট মিন যারা আমাদের কাছে বিসিএস রিটেন ইংলিশ প্রিপারেশন নেওয়ার জন্য কোর্স করে, কিংবা ব্যাংক রিটেন ইংলিশ প্রিপারেশন নেওয়ার জন্য কোর্স করে, ওদেরকেও এই প্যাসেজই পড়াই। তাহলে এই ক্লাস 6 থেকে শুরু করে 6, 7, 8, 9, 10, 11, 12, 7 বছর টানা একটা ইংলিশ ফর টুডে বই থাকে। 7 বছর সে প্যাসেজ প্র্যাকটিস করে, তারপরেও তার রিডিং স্কিল হয় না। ব্যাপারটা অদ্ভুত না?
7 বছর কিন্তু সে প্যাসেজ প্র্যাকটিস করতেছে, বাট রিডিং স্কিল বলে যে একটা স্কিল আছে এটা তার হচ্ছে না। যদি হতোই তাহলে তাকে প্রতি ক্লাসে প্যাসেজ সলভ করার জন্য মডেল কোশ্চেন বই কিনতে হতো না। কেন আসছে পরীক্ষায় প্যাসেজের ধরনগুলো? আমাদের পাঠ্যপুস্তকে একটা রিডিং কম্প্রিহেনশন, একটা প্যাসেজ দেওয়া থেকে সলভ করতে হয়, এটা কেন দিয়েছে? এটার উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা এর মাধ্যমে তাদের রিডিং স্কিল ইমপ্রুভ করবে। সত্যি কি সেটা হয়? আমার মনে হয় না। যদি হতো তাহলে প্রতি ক্লাসে গিয়ে আমাদেরকে মডেল কোশ্চেন বই, গাইড কিনে দিতে হতো না। সোজা কথায় 7 বছরে রিডিং স্কিল ইমপ্রুভমেন্ট হয় না, এটা বাস্তব। আপনি হয়তো মানবেন, একটু যদি ভেবে দেখেন আপনারও মনে হবে হ্যাঁ এটি বাস্তব। প্রশ্ন হলো কেন হচ্ছে না? 7 বছর পরেও রিডিং ইমপ্রুভমেন্ট, স্কিল ইমপ্রুভমেন্ট হচ্ছে না কেন? এই কেনর উত্তর যদি আমরা খুঁজি, এই আজকের আলোচনায় সেই কেনর উত্তর পেয়ে যাব, একটু পরে আসবো। তার মানে আমি যেটা বলছিলাম যে হাই স্কুল ইংলিশের একটা পার্ট হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। দেখে নি আগে কি কি পার্ট আছে, তারপর কেনর উত্তর পেয়ে নেবো ইনশাল্লাহ। সরি, এসির একটু বন্ধ করে দেবো। এবার আসি আরেকটা কি পার্ট থাকে, ইংলিশ গ্রামার, বেসিক ইংলিশ গ্রামার। একবার ভেবে দেখেন প্লিজ, ক্লাস 6-এ আপনার সন্তান আর্টিকেলের ব্যবহার শিখেছে, ক্লাস 5-এও শিখেছে, ক্লাস 7-এও আর্টিকেলের ব্যবহার আছে, ক্লাস 8-এও আর্টিকেলের ব্যবহার, ক্লাস 9-এও আর্টিকেলের ব্যবহার। সে যখন এইচএসসি পরীক্ষার্থী তখনও আর্টিকেলের ব্যবহার আছে। একই রকম ভাবে প্রেপোজিশনের ব্যবহার, রাইট ফর্ম অফ ভার্ব, ন্যারেশন, ভয়েস চেঞ্জিং সব ক্লাসেই তো আছে। তাহলে যে শিক্ষার্থী ক্লাস 6-এ ভয়েস চেঞ্জিং, ন্যারেশন, রাইট ফর্ম অফ ভার্ব, আর্টিকেলের ব্যবহার, প্রেপোজিশনের ব্যবহার শিখলো, সাফিক্স প্রেফিক্স শিখলো, তাকে কি আবার 7-এ কেন পড়তে হচ্ছে? একটু খেয়াল করে যান। তাকে কি শুধু 7 না, 8-এ গিয়ে আবারও পড়তে হচ্ছে, 9-এ গিয়ে একই রুল আবারও পড়তে হচ্ছে। কোন ইংলিশ টিচারের কাছে যাওয়া মানে তাকে আবারও টেন্স শিখতে হচ্ছে। এই সায়েন্সটা আসলে আমারও মাথার মধ্যে কিছুদিন অদ্ভুত লাগছিল। নর্মালি আমি মূলত হচ্ছে যারা বিসিএস কিংবা ব্যাংক জব প্রার্থী, চাকরি প্রার্থী, তাদেরকে বেশি পড়িয়ে থাকি। কিন্তু আমার একটা দুঃখ থেকে, ক্ষোভ থেকে আমি ছোটদের জন্য কোর্সগুলো চালাচ্ছি এখন। আমার নিজেরই সহ্য হচ্ছে না। সেম জিনিস প্রতি ক্লাসেই পড়তে হচ্ছে এবং প্রতি ক্লাসে গিয়ে তার কাছে মনে হচ্ছে নতুন, আমি শিখিনি এর আগে। এটা অর্থের অপচয় শুধু সেটা নিয়ে ভাবছি না, আমি ভাবছি যে একজন শিক্ষার্থীকে কতটা মানসিক চাপ নিতে হচ্ছে। একই জিনিস তাকে তার দ্বারা বারবার করা হচ্ছে কিন্তু তার মাথায় সেটা ঢুকতেছে না, কারণ সেটি সে স্কিল হিসেবে গ্রহণ করতে পারতেছে না। সেটি সে ওয়ান টাইম, একবারের জন্য ব্যবহার করতেছে, যে আমার এই পরীক্ষার জন্য আমি এটা পড়তেছি, ফাইন। ওটা একটা স্কিল, এটা তাকে বুঝাতে পারতেছি না আমরা। সমস্যা এখানে। তাহলে গ্রামার সেম। এবার আসেন ফিলিং ব্ল্যাঙ্কস। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, আপনার ছেলে মেয়েকে আপনি প্রশ্ন করে দেখবেন, প্রত্যেক ক্লাসেই ফিলিং ব্ল্যাঙ্কস নামে কিছু অদ্ভুত প্রশ্ন আছে। শূন্যস্থান দেওয়া থাকে একটা প্যাসেজের মতো, সেখানে কিছু ওয়ার্ডের জায়গা গ্যাপ থাকে, এখানে বক্সের মধ্যে কিছু ক্লু দেওয়া থাকে, দ্যাট মিনস ওয়ার্ড দেওয়া থাকে, সেই ওয়ার্ডগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হয়। কখনো উইথ ক্লুজ মানে ক্লু দেয়া থাকে, আবার কখনো উইদাউট ক্লুজ মানে কোনো হিন্টস দেয়া থাকবে না, শূন্যস্থান পূরণ করতে হবে। আমি মোটামুটি নিশ্চিত এই সার্ভেটুকু করে এসে আমি এখানে দাঁড়িয়ে বলছি, বাংলাদেশের হাই স্কুল শিক্ষার্থীদের মধ্যে 95%-এরও বেশি হবে, তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ তুমি কিভাবে সলভ করো, সে বলতে পারবে না। প্রতি ক্লাসে তার ক্লাস টিচার কিংবা কোচিং টিচার কিংবা আমার মতো কিছু টিচার যার কাছে সে ইংলিশ পড়তে যায়, তাকে উইথ ক্লুজ উইদাউট ক্লুজের জন্য 20-30টা করে ফিলিং ব্ল্যাঙ্কস এর একটা শিট দেয়া হয়, যে বাবা তুমি এগুলো পড়ো, এইবারের পরীক্ষায় তুমি ইনশাল্লাহ টিকে যাবে। হয়তো কমনও পড়ে, পরের বার পরের ক্লাসে গিয়ে একই রকম ভাবে বাবা তুমি এগুলো পড়ো, এইবার তুমি টিকে যাবা। এটা আসলে সলিউশন? এই প্রশ্নটা তো দেয়াই হয়েছে ছেলে মেয়েদের ভোকাবুলারি স্কিল পরীক্ষা করার জন্য। আলটিমেটলি শিক্ষার্থীরা বুঝতেই পারতেছে না এটা সলভ করার জন্য তার একটা স্কিল লাগবে, তার লেক্সিকন, তার ওয়ার্ড, ভোকাবুলারি
সমৃদ্ধ করতে হবে, এটা তাকে বোঝাতেই আমরা পারতেছি না, আমরা ব্যর্থ, ওরা না। বাচ্চারা কি, বাচ্চাদেরকে আমরা যা বুঝাবো তাই বুঝবে। তো এই যে একটা ফিলিং ব্ল্যাঙ্কস প্রশ্ন 6 থেকে শুরু করে 6, 7, 8, 9, 10, 11, 12 সব জায়গায় তা আছে। আর এটা কি, রাইটিং পার্ট। প্যারাগ্রাফ লিখতে হয়, লেটার লিখতে হয়। আমার ভীষণ কষ্ট লাগে, আমার বলতে হয়, আমার যে বুকটা ফেটে যায়। আমরা যখন পড়াশোনা করছি, আমার মনে আছে তখন থেকে এখন পর্যন্ত আমরা দেখতেছি স্ট্রিট বিগার, স্ট্রিট হকার, রিক্সা পুলার, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, উইন্টার মর্নিং, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, স্কুল ম্যাগাজিন, স্কুল গার্ডেন, কখনো কখনো দা কাউ, গরুর রচনা। ট্র্যাডিশনালি প্রত্যেকটা স্কুলের সিলেবাসে দেওয়া আছে প্রথম সাময়িক পরীক্ষার জন্য এই কটা প্যারাগ্রাফ, দ্বিতীয় সাময়িকের জন্য এই কটা প্যারাগ্রাফ। শিক্ষার্থীদেরকে সেই কটা প্যারাগ্রাফ মুখস্থ করতে বলা হচ্ছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই যে প্যারাগ্রাফ, লেটার, এসে, অ্যাপ্লিকেশন, এগুলো কেন সিলেবাসে অন্তর্ভুক্ত করা হলো? এগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে তার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল সমৃদ্ধ করার জন্য, যাকে আমরা বলে থাকি ফ্রি রাইটিং। আলটিমেটলি কি কোনো ফ্রি রাইটিং হচ্ছে স্কিল? একদমই না। যদি হতো তাহলে বাংলাদেশের পাঠ্যপুস্তকে এই আওয়ার স্কুল ম্যাগাজিন আর লোডশেডিং স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত চলতো না। আমি উপলব্ধি করলাম যেটা ফ্রি রাইটিং সেটা মুখস্থ করা হচ্ছে। আমরা বুঝতেছি না, যে মুখস্থ করতেছে ও বুঝতেছে কত কষ্ট। এই হলো রাইটিং পার্ট। এই চারটা থাকে হাই স্কুল ইংলিশে, এর বাইরে তো কিছু থাকে না। রিডিং কম্প্রিহেনশন, ইংলিশ গ্রামার, ফিলিং ব্ল্যাঙ্কস, রাইটিং পার্ট। আমি সরি আপনাদের বেশি সময় নিয়ে ফেলতেছি, তবে আজকের জন্য আপনাদের কাছে আমার খুবই অনুরোধ, প্লিজ নিজেদের সন্তানের জন্য একটু আমার সাথে 1-1.5 ঘন্টা সময় দিবেন। আমরা আপনাদেরকে আর প্রতিদিন বিরক্ত করব না, শুধু একদিন একটু বিরক্ত করব। তবু আপনার সন্তানের স্বার্থে আপনি একটু সময় দিবেন। এই চারটা পার্ট মিলে আমাদের হাই স্কুল ইংলিশ। ফাইন। এবার আসেন রিডিং কম্প্রিহেনশন থেকে আমরা যদি একটু বুঝি, রিডিং কম্প্রিহেনশনে কি কি থাকে। আমি কিন্তু নির্দিষ্ট ক্লাসের কথা বলছি না, যে কোনো ক্লাসে আপনি যান, মানে ক্লাস 6 টু একদম ক্যারিয়ার পর্যন্ত, বিসিএস লিখিত পরীক্ষা পর্যন্ত, ব্যাংকের লিখিত পরীক্ষা পর্যন্ত, নবম, দশম, 11 গ্রেডের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নপত্র পর্যন্ত রিডিং কম্প্রিহেনশন মানে এর বাইরে কোনো প্রশ্ন নেই। তো একটা প্যাসেজ থেকে কি কি প্রশ্ন আসতে পারে? একটা প্যাসেজ দেয়া আছে, সে এটা একটা প্যাসেজ, এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে রিডিং স্কিল কতটুকু অর্জিত হয়েছে সেটা যাচাই করার জন্য এমসিকিউস থাকতে পারে, মাল্টিপল চয়েস কোশ্চেন, অপশন দেওয়া থাকবে 4টা, বলবে কোনটি সঠিক উত্তর বা কোনটি কি, এরকম প্রশ্ন হতে পারে। আর কি থাকতে পারে? শর্ট কোয়েশ্চেন্স থাকতে পারে, কতগুলো প্রশ্ন দেওয়া থাকবে সেগুলোর উত্তর। এগুলো ক্লাস 6-এ আছে, 7-এ আছে, বিসিএস লিখিত পরীক্ষার ইংরেজি অংশেও এই একই কাহিনী। পার্থক্য ওই প্যাসেজগুলো একটু অ্যাডভান্স লেভেলের, এই আর কি। কিন্তু ওখানেও শর্ট কোশ্চেন্স, ওখানেও উত্তর প্যারাফ্রেজিং করেই লিখতে হয়। ওয়ার্ড মিনিং, কিছু ওয়ার্ড দিয়ে বলবে এগুলোর মিনিং লিখো ইন ইংলিশ, ইংরেজিতে লিখতে হবে। দ্যাট মিনস এখানে সিনোনিমস, অ্যান্টোনিমস গুলো শিখতে হবে। আর কি থাকতে পারে? ট্রু ফলস, একটা সেন্টেন্স দিয়ে বলবে যে এই প্যাসেজের সাথে মিল রেখে বলো এটা ট্রু নাকি ফলস। যদি মনে হয় প্যাসেজে এটা বলা আছে ট্রু, না হলে কি ফলস। আচ্ছা, এবার আসেন ফ্লো অর টেবল চার্ট। ফ্লো চার্ট বা টেবল চার্ট, কলাম এ কলাম বি থেকে ম্যাচ করাতে বলতে পারে। এই তো। আর কি? প্যাসেজটা পড়ে স্টুডেন্ট কতটুকু বুঝলো তার জন্য একটা সামারি লিখতে বলা হবে। এর বাইরে আর কি আসবে? এগুলোই তো। তাহলে রিডিং কম্প্রিহেনশন থেকে যদি এই প্রশ্নগুলো উত্তর করতে হয়, তাহলে আমরা কেন মডেল কোশ্চেন সলভ করতে যাব? প্রয়োজন নেই তো। সরি, আমাদের মডেল কোশ্চেন সলভ করার কোনো প্রয়োজন নেই। আমরা প্যাসেজ সলভ করব, কিন্তু সেটা নির্দিষ্ট ক্লাসকে কেন্দ্র করে না। আমি একটু একটু করে আমার রিডিং স্কিল বৃদ্ধি করার জন্য আমি সলভ করব। উদাহরণস্বরূপ যদি আমি বলি,
আমি ছোট্ট একটা নিজের মতো করে একটা টেক্সট নিয়েছি, এখানে একটা প্যাসেজ বলতে পারে। সে আমার স্টুডেন্টকে আমি এটা শেখাবো, এটা পড়াবো। এটা ক্লাস 6, 7, 8, 9 কোনো ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আমি নেইনি, আমার মতো করে আমি নিয়েছি। কেন? কারণ আমার উদ্দেশ্য তো ক্লাস 6 এর প্যাসেজগুলো সলভ করা না, ক্লাস 7 এর প্যাসেজগুলো সলভ করাও না। আমার উদ্দেশ্য হলো ও রিডিং স্কিল ইমপ্রুভমেন্ট করা, ও যেন দুনিয়ার যে কোনো প্যাসেজ পড়ে থিম বুঝে লিখতে পারে। আমার তো মানে এটাই হওয়া উচিত। সেক্ষেত্রে আমার সাথে কেউ কেউ দ্বিমত পোষণ করতে পারেন এই ভেবে যে যে ভাই আপনি পড়াচ্ছেন হাই স্কুল ইংলিশ, দ্যাট মিনস সেখানে ক্লাস 6, 7, 8, 9 এর ছেলেমেয়েরা পড়বে, আপনি তাকে রিডিং স্কিল সমৃদ্ধ করাবেন? বেশ কঠিন হয়ে যায় না? তার চেয়ে কি বেশি কঠিন না ও একটা প্যাসেজ প্রতি বছরই পড়ে, মডেল কোশ্চেন প্রতি বছরই সলভ করে, কিন্তু স্কিল হয় না? এটা অনেক কঠিন হয়ে যায় না? অনেক কঠিন হয়ে যায়। আমরা এই প্যাসেজটা পড়বো, সে এটা ক্লাস 6 এর স্টুডেন্টকে আমি এটা পড়াবো। আমি প্রথমে মিনিং বলে দিব না তো, আমি আগে ওকে বলবো যে তুমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত একবার পড়ো, তোমার কোনো ওয়ার্ডের মিনিং জানতে হবে না, তুমি জাস্ট একবার পড়ে যাও। ও পড়ে যাবে। আমি নিশ্চিত ও যত দুর্বল শিক্ষার্থী হোক না কেন, এই পুরো প্যাসেজটার মধ্যে কমপক্ষে 2 থেকে 4টা বা 5টা ওয়ার্ডের মিনিং সে জানবেই, জানবে সে। সে কিছু না হলেও বুঝলো যে ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তন, বাংলাদেশ তো বুঝবে, ফরেস্ট মানে বন, এটা তো বুঝবে। প্যাসেজটা পড়ার পর যদি ওকে জিজ্ঞেস করা হয় যে তুমি এটা পড়ে কি বুঝলা, শুধু আমাকে এইটুকু বলো যে এখানে আসলে কোন বিষয়টা নিয়ে হয়তো লেখা হয়েছে, ও কিন্তু কখনোই বলবে না যে এটা ভূতের গল্প। ও এতটুকুই বলতে পারে যে এখানে কিছু দুর্যোগ কিংবা জলবায়ু পরিবর্তনের ফলে কি হয়, বাংলাদেশে কি সমস্যা, এগুলো নিয়েই বলা হয়েছে। এই যে ওকে আমি পড়িয়ে দিলাম না, বুঝিয়ে দিলাম না, ওয়ার্ড বলে দিলাম না, ও নিজে একবার পড়ে থিমটা ধরতে পারলো, এটাই ওর রিডিং স্কিল। এবার আমরা ওকে সাথে নিয়ে এটা পড়বো। প্রথমে আমরা গল্পের মতো করে পড়বো। আমরা পড়তে গিয়ে আমরা আরেকটা প্রসঙ্গে ঢুকে যাব, আমরা সেই গল্প সম্পর্কে জানবো। কেন? আমি ক্লাইমেট চেঞ্জ পড়তে গিয়ে, বোঝাতে গিয়ে ক্লাইমেট চেঞ্জ কিভাবে হয়, কারণ কি, ফলাফল কি, সেই গল্পকে আগে বোঝাবো। কারণ কি? কারণ হচ্ছে সেই কাহিনী এখানে না উল্লেখ থাকলেও ফিউচারে তাকে জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক কিছু লেখার প্রয়োজন হতে পারে, সে জেনে রাখবে। এরপরে মিনিংটা বোঝার পর আমরা যাব ওয়ার্ড, ওয়ার্ড নিয়ে কাজ করব। লক্ষ্য করেন এখানে আমরা যদি চিন্তা করি, লেখা আছে ক্লাইমেট চেঞ্জ ইজ বিকামিং আ সিরিয়াস থ্রেট টু বাংলাদেশ। না, তাহলে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে বাংলাদেশের জন্য একটা গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে, জলবায়ু পরিবর্তন। এটা থ্রেট। আমরা গেম খেলি না কেন, আমরা থ্রেট শব্দটা নিয়ে কাজ করি। যে দেখো তো এই যে থ্রেট, থ্রেটের সামনে যেহেতু এ দেওয়া আছে, এ মানে কি একটি একটি হুমকি, তার মানে একটা নাম, এটা নাউন, এটা নাউন। এখন তুমি যদি বলো থ্রেট মানে কি, থ্রেট মানে হুমকি, তাহলে আমি যদি বলি হুমকি দেওয়ার ইংলিশ কি, যে সে আমাকে হুমকি দিল, সেটা কি হবে? ভার্ব। তাহলে আমি থ্রেটের ভার্বটা শিখে নেই। থ্রেটের ভার্বটা হচ্ছে থ্রেটেন, এটা ভার্ব। এবার চলো আমরা থ্রেটেন দিয়ে 2টা বাক্য লিখে ফেলি। এটা রিডিং স্কিল। এভাবে তার ওয়ার্ড সমৃদ্ধ হবে, তার রিডিং স্কিল সমৃদ্ধ হবে। আমরা যদি পড়ি, দেখো এখানে বলছে রাইজিং টেম্পারেচারস অ্যান্ড হেভি রেইনফল, তাপমাত্রা বেড়ে যাচ্ছে আর হেভি রেইনফল, ভারী বর্ষণ হচ্ছে। এই জিনিস দুইটা অ্যাক্সিলারেট করে ফ্লাডকে। ওকে আমি আগে বলবো না যে অ্যাক্সিলারেট মানে কি, আমি বলবো একটু ভাবো তো কি হতে পারে। প্রচুর বৃষ্টি হয়, এই প্রচুর বর্ষণ এটা বন্যার প্রভাব কমাতে পারে নাকি বাড়াতে পারে? ছোট বাচ্চাও বুঝবে, হ্যাঁ বৃষ্টি বেশি হলে তো বন্যা বাড়বে, তার মানে অ্যাক্সিলারেট মানে বেড়ে যাওয়া। এই যে ও অনুমান করলো, করার পরও শুনলো, ও আচ্ছা অ্যাক্সিলারেট মানে বেড়ে যাওয়া, এটা ওর লং লাস্টিং হবে।
এভাবে করাই আমরা সচরাচর সময় পাই না। সময় পাবো কই? আমাদের তো একটা করে ক্লাসের পড়া শেষ করতেই এক ক্লাস চলে যায়, সময় তো হয় না। আমার একটু চা দিতে হবে, হ্যাঁ, বা একটু গরম পানি, কেমন যেন লাগতেছে আজকে। তাহলে এই যে অ্যাক্সিলারেট মানে ত্বরান্বিত করা বা বৃদ্ধি করা বা কোনো কিছু বাড়িয়ে দেওয়া, এই ওয়ার্ডটাও শিখে গেল। এখন আমরা শিখি যে এই ওয়ার্ডটা হলো একটা ভার্ব। তো চলো আমরা একটা নাউন শিখি। অ্যাক্সিলারেটের নাউন কি? ওকে শেখানো হলো যে দেখো অ্যাক্সিলারেট শব্দটির নাউন হচ্ছে অ্যাক্সিলারেশন। ও শিখে নেবে। এটা না শিখলে কি সমস্যা? অনেক সমস্যা। সাফিক্স প্রেফিক্স আছে না? সাফিক্স প্রেফিক্স দেখি তো হাই স্কুল ইংলিশ শিক্ষার্থীদেরকে কি শেখানো হয়? সাফিক্স প্রেফিক্সের জন্য নিয়ম শেখানো হয়। সম্ভব? কয়টা নিয়ম দিয়ে কাজ হবে? 2-4টা নিয়ম কাজে লাগতে পারে, বাকিগুলো কাজে লাগবেই না। বাট যদি সে ছোটবেলা থেকে শেখে যে অ্যাক্সিলারেট শব্দটি ভার্ব, এটা নাউন কিন্তু অ্যাক্সিলারেশন, ওর প্রেফিক্সের ব্যবহার শিখতে হবে না। পরীক্ষায় যখন ওকে অ্যাক্সিলারেট শব্দটা দিয়ে ব্র্যাকেটে বলবে এটাকে তুমি ইয়া করো, এখানে তুমি হচ্ছে যে সাফিক্স যুক্ত করো। সাফিক্স মানে কি? শব্দের শেষে কিছু যুক্ত করবে, ও এমনি বুঝবে তাহলে আমি এখানে সংযুক্ত করে দেই। এটা হচ্ছে ন্যাচারাল ওয়ে অফ লার্নিং। জোর করে নিয়ম দিয়ে কাজ হবে না। তাহলে আমরা যদি এই একটা প্যাসেজ পড়তে গিয়ে ওয়ার্ডগুলোর মিনিং জানি, সেগুলোর কোনটা কোন পার্টস অফ স্পিচ আমরা শিখি, তারপর আমার ধারণা এই প্যাসেজ থেকে ওকে যে প্রশ্নই জিজ্ঞেস করা হোক ও সলভ করতে পারবে। এখন যে প্যাসেজটা আমরা বুঝলাম, আমাদের কাজ কি? আমাদের কাজ হলো শিক্ষার্থীদেরকে নিয়ে এইটুকু কাজ করা যে তুমি যে এতটুকু বুঝলা, এবার বাবা তুমি আমাকে বলো খুব সংক্ষেপে কাহিনীটা বলো তো, এখানে কাহিনীটা কি? ধরো তুমি 3 ঘন্টার একটা মুভি দেখতেছো বা 2 ঘন্টার একটা নাটক দেখতেছো, এই নাটকটার কাহিনী কি আমাকে 2 ঘন্টায় শোনাবা? নো। কতক্ষণ শোনাবা? 2 মিনিটে শোনাবো। তো সিমিলারলি তুমি এই প্যাসেজটা পড়েছো, কি বুঝেছো আমাকে একটু কাহিনীটা ছোট্ট করে বাংলায় বলো। খুব মজা করে বাংলায় বলবে। এবার চলো আমরা এই কাহিনীটা খাতায় লিখে ফেলি। মানে এই প্যাসেজটা পড়েও যতটুকু বুঝলো 3 লাইন 4 লাইন বাংলা তো আমাকে বলবে। এবার চলো এই বাংলা 3 লাইন 4 লাইন আমরা খাতায় লিখে ফেলি। ও সুন্দর করে একটা বাক্য লিখলো, এরকম 4টা বাক্যে এই বিশাল কাহিনীটাকে সে 4টা বাক্যে বাংলায় বললো। এবার চলো তো আমরা এই বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেট করে ফেলি। এই বাক্যের এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা কমপ্লিমেন্ট বা অবজেক্ট, চলো আমরা এটাকে ট্রান্সলেট করে ফেলি। হ্যাঁ, একটু সময় তো লাগবেই। তাহলে এই যে প্যাসেজটা পড়লো, বাংলাটা সে লিখলো, সামারিটা বাংলায় লিখলো, তারপর তাকে আমি ট্রান্সলেট করা শেখালাম, ও তো মজা এখানেই পাবে। কিন্তু আমরা কি করি? খুব ইন্টারন্যাশনাল মানের একটা বুদ্ধি আমরা প্রয়োগ করি। এটা একটা মানে সর্বজন স্বীকৃত একটা বুদ্ধি বলা যায়। বুদ্ধিটা হলো এই, অনলাইনে এখন তো টিচার অনেক, আমি সহ আরো অনেক আছে, এভাবে একটা হিট হয় যে সামারি লেখা কোনো ব্যাপারই না, সব পানি হয়ে যাবে। ছোট ছোট মানুষ, ওরা যখন টিচারের এমন কথা শুনে এই পানি হয়ে যাবে, তাহলে পরে কি করব? পানি তো সহজ। ও বোঝে না পানি কিন্তু দূষিত হতে পারে, পানির মধ্যে অনেক মরণঘাতী রোগের জীবাণুও থাকতে পারে। পানি মানে সহজ না। ওকে শেখানো হয় তুমি প্যাসেজের প্রথম লাইনটা নিবা, আচ্ছা, এবার মাঝখান থেকে 2টা নিবা, এরপর শেষের লাইনটা নিবা, যোগ দিবা, সামারি হয়ে গেল। এই আসলেই তো অনেক সহজ। ওর কিন্তু এটা মনে ধরে যায়, আলটিমেটলি এটা সামারি। এগুলো শেখানোর জন্যই ক্যারিয়ারের পরীক্ষায় গিয়েও ওই আবার তাকে সামারি শিখতে হয়। তাহলে আমরা যখন একটা প্যাসেজ পড়বো, আমরা কি কি করব? আমরা প্যাসেজের গুরুত্বপূর্ণ ওয়ার্ড ফ্রেজগুলোর মিনিং শিখবো, সিনোনিমস অ্যান্টোনিমস শিখবো, এখানে ব্যবহার করা সাফিক্স প্রেফিক্স গুলো শিখবো, ওয়ার্ড ফরমেশন শিখবো, এবং এটা কি বুঝলাম আমরা একটা সামারাইজ করব। এই 4টা কাজ করলে এখান থেকে থিমেটিক কোশ্চেন্স আসুক, এমসিকিউ আসুক, ট্রু ফলস আসুক, টেবিল চার্ট আসুক, আমি গ্যারান্টি দিব, ওয়ারেন্টি দুইটাই দিব আমি, সে যে কোনো কিছু সলভ করতে পারবে। খুব বেশি না, এরকম করে যদি একটা শিক্ষার্থীকে 10 থেকে 15টি প্যাসেজ তাকে ঠিক এই স্টাইলে তাকে অনুশীলন করানো যায়, আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো যদি 10 থেকে 15টা প্যাসেজ আমি যেভাবে বললাম যদি সেভাবে তাকে অনুশীলন করানো যায়, অভ্যস্ত করানো যায়, আমি দায়িত্ব নিয়ে বলবো ও
ও ক্লাস 6-এ বসে ক্লাস 9-এর ইংলিশ ফর টুডে বই থেকে প্যাসেজ সলভ করতে পারবে, এই দায়িত্ব আমি নিতে পারবো। সম্ভব। ওই প্যাসেজ ওকে আগে থেকে পড়তে হবে না, অভ্যস্ত হয়ে যাবে। আমি এই রিডিং স্কিলটা নিয়েই এতক্ষণ ধরে কথা বলছিলাম যে আমার শিক্ষার্থীদেরকে এই স্কিলটা ওর মাথায় ঢুকানো দরকার। এটা খুব জরুরি, আমার খুবই জরুরি। একবার ভাবেন তো, যারা আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করে তারা কি মডেল কোশ্চেন পড়ে আপনার প্যাসেজটা কমন পায় না? তো তারা কেমনে করে? তারা কিভাবে সলভ করে? তারা আগে রিডিং স্কিল সমৃদ্ধ করে, রাইটিং স্কিল সমৃদ্ধ করে, স্পিকিং এবং লিসেনিং স্কিল সমৃদ্ধ করে, তারপর তারা মক টেস্ট দেওয়ার পর পরীক্ষা অংশগ্রহণ করে। ওটা রিয়েল স্কিল। তো এটাও তো স্কিল। তো আমি চাচ্ছি যে রিডিং কম্প্রিহেনশনটা এভাবে ওদেরকে সলভ করা যাক। এবার আসেন আমরা আমাদের সেই ট্র্যাডিশনাল গতানুগতিক ইংলিশ গ্রামারে আসি। ইংলিশ গ্রামার আমরা যদি ইংলিশ গ্রামারে আসি, ইংলিশ গ্রামারে সচরাচর কি পড়া হয়, কি শেখা হয় দেখে নিই একটু। ইংলিশ গ্রামারের আমাদের কোর্স প্ল্যানের সাথে মিল রেখে আমরা একটু আলোচনা করি। প্রথমত আসি চ্যাপ্টার 1, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, আপনি আসেন যদি পার্টস অফ স্পিচের কথা আমরা বলি, পার্টস অফ স্পিচ বলতে পার্টস অফ স্পিচ কাকে বলে, পার্টস অফ স্পিচ কত প্রকার, সংজ্ঞা, শুধু এগুলো শিখে আমাদের কোনো লাভ নেই। পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার, সংজ্ঞা, এগুলো শিখে আমাদের কোনো লাভ নেই। আমাদের শিক্ষার্থীদেরকে শেখাতে হবে অ্যাপ্লাইড মেথড। অ্যাপ্লাইড মেথড অফ ইংলিশ গ্রামার। কেমন অ্যাপ্লাইড মেথড? যে মেথড শিখে সে সেটাকে রাইটিং এ প্রয়োগ করতে পারবে, এরকম মেথড আমাদের শেখা দরকার। চ্যাপ্টার 1-এ পার্টস অফ স্পিচ আমরা এখানে কি শিখব? আমরা প্রথমে শিখব আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ শেখার আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো একটা ইংলিশ সেন্টেন্সের যে কোনো ওয়ার্ড দেখে যেন একজন শিক্ষার্থী বলতে পারে এটি নাউন, এটি ভার্ব, এটি অ্যাডজেক্টিভ, এটি অ্যাডভার্ব, এটি প্রিপোজিশন, এর নাম কনজাংশন, এন্ড একে বলে ইন্টারজেকশন। ও যেন বলতে পারে, ও যে কোনো একটা ইংলিশ সেন্টেন্স দেখে যেন বলতে পারে কোনটা কোন পার্ট অফ স্পেস। এটা বলতে না পারলে ও রিডিং কম্প্রিহেনশন থেকে প্যাসেজ পড়তে গিয়ে কিভাবে সেন্টেন্সকে সে মার্ক করবে? পারবে না তো। সুতরাং আমরা তাকে প্রথমেই শেখাবো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। দেন আমরা ওকে শেখাবো ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ বা ওয়ার্ড ফরমেশন। মানে একটা নাউনকে কিভাবে অ্যাডজেক্টিভ করতে হয়, একটা ভার্বকে কিভাবে নাউন করতে হয়, নাউনকে কিভাবে ভার্ব বানাতে হয়, ভার্বকে কিভাবে অ্যাডভার্বে রূপান্তর করতে, এটা শিখতে হবে। শুধু সস্তা নিয়ম শিখে কোনো লাভ নেই। সস্তা নিয়ম বলতে আমি আসলে কি বোঝাচ্ছি? আমরা সহজ করে বলি, এত প্যারা নিও না, যখন দেখবা শব্দের শেষে এলওয়াই তখন তার নাম অ্যাডভার্ব। কেন এলওয়াই যুক্ত অন্য ওয়ার্ড অ্যাডভার্ব বাদে অনেক হতে পারে না? অনেক আছে ওয়ার্ড। এটা হলো সস্তা নিয়ম। বাট যদি কেউ তাকে শেখায় যে দেখো তুমি যখন দেখবে একটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভটার শেষে যখন দেখবা এলওয়াই আছে, নরমালি সেটি অ্যাডভার্বের কাজ করে। আর যখন তুমি দেখবা নাউন আছে, নাউনের শেষে এলওয়াই যুক্ত, তখন সেটি অ্যাডজেক্টিভের কাজ করে। তাকে উদাহরণ দিলাম, দেখো ফ্রেন্ড শব্দটা একটা নাউন, আমি তার সাথে এলওয়াই যোগ করলাম, এটি দেখতে অ্যাডভার্ব মনে হলো, বাস্তবিক পক্ষে এটি কিন্তু অ্যাডজেক্টিভ। এবার ওকে বলা হলো তুমি একটা অ্যাডজেক্টিভ বলো তো, যে কোনো একটা ওয়ার্ড বলো যে অ্যাডজেক্টিভের কাজ করে। ও বলল স্লো। ঠিক আছে, স্লোর সাথে আমি এলওয়াই দিলাম, এটা হয়ে গেল কি অ্যাডভার্ব। খেলা কি এখানেই শেষ? একদমই না, এখানেই শেষ না। এখন ওকে বলতে হবে তুমি ফ্রেন্ডলি দিয়ে একটা সেন্টেন্স মেক করো। ও সবার আগে কি সেন্টেন্স মেক করতে পারে জানেন? ও লিখবে হি বিহেভস ফ্রেন্ডলি, সে বন্ধুত্বপূর্ণ আচরণ করে।
তখন ওকে বোঝাতে হবে যে দেখো, এই যে বন্ধুত্বপূর্ণ দ্বারা তুমি কি বোঝাচ্ছ? সে বন্ধুত্বপূর্ণ নাকি বন্ধুত্বপূর্ণ আচরণ করে? যে আচরণ করে তার মানে ওয়ার্ডটা ভার্বকে মডিফাই করতেছে, তো অ্যাডভার্ব, তাই না? হ্যাঁ, তো অ্যাডভার্ব হওয়ার কথা, কিন্তু এটা কি অ্যাডভার্ব? তো দেখতে পাচ্ছেন না, এটা তো অ্যাডভার্ব না, কারণ ফ্রেন্ড তো নাউন, নাউনের সাথে এলওয়াই হলে অ্যাডজেক্টিভ হয়। তাহলে কি বাক্যটা হলো? না, হলো না। তার মানে এটা ইনকারেক্ট সেন্টেন্স। কারেক্ট করি, হি বিহেভস ইন আ ফ্রেন্ডলি ওয়ে। এভাবে খেলতে হবে। এই খেলার সময় কই? খেলার সময় নাই, সময় একটাই, শুধু ধপাধপ পড়ো আর টপাটপ ক্লাস পার করো, এছাড়া সময় নেই। আমি এইসব দুঃখ ক্ষোভ থেকে আমার এই কোর্স প্ল্যানটা আমি সাজিয়েছি যে আমি আগে শেখাবো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, শেখাবো ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ, তারপর এখানে আমি প্রত্যেকটা পার্টস অফ স্পিচ ধরে ধরে আলোচনা করব। আমি আর্টিকেলের ব্যবহার শেখাবো। আমরা কি বলি? শব্দের প্রথম অক্ষর ভাওয়েল হলে তার পূর্বে অ্যান দাও, আর কনসোনেন্ট হলে এ দাও। আবার শিখি কি, যে কখনো কখনো ভাওয়েল হলে কিন্তু অ্যান না হয়ে এও হতে পারে, যদি উচ্চারণটা ইউ বা ওয়ার মতো হয়। তার চেয়ে আমরা তো সহজ করে বলতে পারি না যে ভাওয়েল সাউন্ড কয়টা? অ, আ, ই, তারপর এ। এই যে অ, আ, ই, এ, ও, এই কটা হলো ভাওয়েল সাউন্ড। তুমি যে কোনো শব্দের শুরুতে ভাওয়েল থাক আর না থাক, ভাওয়েল থাক আর কনসোনেন্ট থাক, যে কোনো শব্দের শুরুতে তুমি যদি ভাওয়েল সাউন্ড পাও তাহলে অ্যান দিবা, আর ভাওয়েল সাউন্ড না পেলে তুমি এ দিবা, তাহলে তোর ঝামেলা কমে গেল। ও দেখলো একটা ওয়ার্ড আছে কি ইউনিভার্সিটি, এখন ও এটা পড়তে গিয়ে দেখলো কি ইউনিভার্সিটি, এখন ও ভাববে ছয়টা যে ভাওয়েল সাউন্ড ও শিখেছে সেখানে কি ইউ বলে কিছু আছে? নেই তো, তার মানে এখানে এ হবে। এখানে আমি লিখে দিলাম যে আমব্রেলা, আমব্রেলা, আ, তো হ্যাঁ আ তো ভাওয়েল সাউন্ড, তার মানে এখানে অ্যান হবে। সত্যি বলতে আমি চাচ্ছি ওদেরকে একটু রুলস এর ঝামেলাটা কম দিতে, ওদেরকে একটু লিঙ্গুইস্টিক স্টাইলে ডিল করতে চাই আমি, এতে ওদেরও চাপ কমবে এবং এটা লং লাস্টিং হবে। আমরা আরো কি শিখবো? মোর অ্যাবাউট অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভ সম্পর্কে ডিটেলস জানবো আমরা। কি ডিটেলস জানবো আমরা? অন্য পার্টস অফ স্পিচ জানবো না, সবই জানবো, নাউন প্রোনাউন আলাদা করে জানবো। অ্যাডজেক্টিভ সম্পর্কে ডিটেলস কেন জানতে হবে? যদি আমি অ্যাডজেক্টিভ থেকে ডিটেলস জানাই ওকে, আমি যদি ওকে ডিগ্রির ব্যবহার শেখাই, তাহলে কিন্তু পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ স্টাইলে সেন্টেন্স মেক করতে পারবে। আমরা শিখবো মোর অ্যাবাউট অ্যাডভার্বস, যত রকমের অ্যাডভার্বস আছে এগুলোর ব্যবহার আমি শিখলে ওকে নতুন করে কানেক্টর নিয়ে এত টেনশন করতে হবে না। শিখতে হবে বিস্তারিত। এবার আসেন চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 তে আমরা কি শিখবো? ইউজ অফ মডেলস, মডেলের ব্যবহার। ক্যান মানে পারা, এতটুকু শিখলেই ঝামেলা শেষ না, ক্যানে আরো ব্যবহার আছে। তো আমরা প্রত্যেকটা মডেল এর ব্যবহার ডিটেইলস শিখবো যেন সেন্টেন্সে প্রয়োগ করতে পারে, আর যে সেন্টেন্সে প্রয়োগ করতে পারবে তার শূন্যস্থান পূরণ করা কোনো বিষয়ই না। আমরা শিখবো ইনফিনিটিভের ব্যবহার, জেরান্ডের ব্যবহার, পার্টিসিপলের ব্যবহার। আপনি অবাক হতে পারেন, ক্লাস 6 স্টুডেন্টকে ইনফিনিটিভের ব্যবহার কেন শেখাবেন? রাইট ফর্ম অফ ভার্ব শেখান। আসলে রাইট ফর্ম অফ ভার্ব বলে কি কোনো টপিক আছে? আমার তো মনে হয় না। ভার্বের সঠিক ব্যবহার, তার মানে ভার্ব সম্পর্কিত যা যা সেগুলোর ব্যবহার শেখা মানেই তো রাইট ফর্ম অফ ভার্ব শেখা। আমরা ওকে শেখাবো যে কখন টু যুক্ত করে ইনফিনিটিভ করতে হয়, কখন ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জেরান্ড করতে হয়, কখন পার্টিসিপল করতে হয়, ব্যবহার শেখাবো যেন ছোটবেলা থেকে ক্যারিয়ার পর্যন্ত সে প্রয়োগ করতে পারে। আমরা ওকে শেখাবো 12টি টেন্সের পরিপূর্ণ ব্যবহার যেন সে সেন্টেন্স মেক করতে পারে। আমরা ওকে শেখাবো স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব, আর সেগুলো দিয়ে আমরা টেন্স অনুশীলন করব। আর এই যে মডেলের ব্যবহার, ইনফিনিটিভের ব্যবহার, জেরান্ডের পার্টিসিপলের ব্যবহার, টেন্সের ব্যবহার, স্ট্রং ভার্ব উইক ভার্বের প্রয়োগ, এগুলো শিখলে রাইট ফর্ম অফ ভার্ব তো নতুন করে শেখার কিছু নাই। এর মধ্যে দিয়ে হয়ে যাবে। দেন চ্যাপ্টার 3, ইউজ অফ প্রেপোজিশন। আমরা এই চ্যাপ্টারে ওকে শেখাবো প্রথমে জেনারেল ইউজেস, প্রেপোজিশনের সাধারণ ব্যবহারগুলো, তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন।
অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন সেটা আবার শেখার কি আছে? অনেকের ধারণা হবে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এটা শেখার আর কি আছে? কেন নাই বলেন? একটু খেয়াল করেন। অ্যাবসেন্ট এর পরে আমি আমার বাচ্চাকে মুখস্থ করাচ্ছি যে বাবা তুমি শেখো অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম। ও দেয়ালে মাথা আশ্রে মুখস্থ করতেছে অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম। এসিটা আমি যদি ছোট্ট করে একটুকে ধরাই দেই যে দেখো ফ্রম মানে কি যেন থেকে বা হইতে, আর অ্যাবসেন্ট মানে কি অনুপস্থিত। আচ্ছা তুমি অনুপস্থিত শব্দ দিয়ে একটা বাক্য বলো তো, বাংলা বাক্য। ও বললো যে আমার বন্ধু অনুপস্থিত। তো ঠিক আছে, তোমার বন্ধু কোথায় থেকে অনুপস্থিত? বাসা থেকে নাকি ক্লাস থেকে? ও বললো ক্লাস থেকে অনুপস্থিত। তো থেকের ইংলিশ কি? ফ্রম। তাহলে অ্যাবসেন্টের পরে তো ফ্রমই বসবে। অ্যাবসেন্টের পরে তো টু বসার কথা না, কারণ তুমি যখনই বলবা অনুপস্থিত তখন প্রশ্ন আসে কোথায় থেকে অনুপস্থিত, আর থেকের জন্য তো ফ্রমই হয়। ওর কিন্তু এটা মাথায় ঢুকে গেল। আমরা ঠাডা পোড়া মুখস্থ করাই ওকে অ্যাবাইড বাই, অ্যাবাইড বাই, অ্যাবাউন্ড ইন, অ্যাবাউন্ড ইন, অ্যাবাউন্ড উইথ, অ্যাবাউন্ড উইথ। অথচ কিন্তু আমরা একটু কৌশল দিলে ওদের অনেক শান্তি হয়। অ্যাবাউন্ড মানে প্রচুর পরিমাণ, এটা একটা ভার্বের কাজ করতেছে এখানে, প্রচুর পরিমাণে থাকা। আচ্ছা আমি যদি বলি যে আমার প্রচুর পরিমাণে বই আছে, যে কেউ প্রশ্ন করবে না বইগুলো কোথায় আছে স্যার? আমি বললাম আমার বিশাল বড় একটা কক্ষের মধ্যে বইগুলো আছে। কক্ষের কি উপরে নাকি নিচে নাকি মধ্যে? মধ্যে। তো মধ্যের ইংলিশ কি? ইন। তাহলে অ্যাবাউন্ডের পরে তো ইনই হবে, এক তো হওয়ার কথা না, কারণ যখন প্রচুর পরিমাণে থাকবে তখন জায়গাটা তো বড় হবে, আর বড় স্থানের পূর্বে কি বসে? ইন। তাহলে তো অ্যাবাউন্ডের পরে ইনই হবে। এখন যদি আমি বাক্যটা ঘুরাই দেই যে দ্য পন্ড, পুকুরটি, অ্যাবাউন্ডস, পরিপূর্ণ আছে, ড্যাশ ফিশ। আমার স্টুডেন্ট কিন্তু আমি জিজ্ঞেস করি তুমি বলো তো পুকুরটি পরিপূর্ণ আছে কি দিয়ে? ও বললো মাছ দিয়ে, দিয়ে, দিয়ে। তো দিয়ে এর ইংলিশ কি? উইথ। তাহলে তো এখন অ্যাবাউন্ডের পরে উইথই হবে। এই যে একটুকে ধরায় দেয়া, ওর জন্য যে কি আরাম, এটা আসলে ও ভালো বলতে পারবে, আর আমি অবশ্য ফিল করতে পারি। কিন্তু আমরা কি করি? ঠাড়া বড়া মুখস্থ, কোনো কথা নেই। ক্লাস 6-এও মুখস্থ, 7-ও, 8-ও, 9-ও, 10-ও, ও সারা জীবনটা যায় মুখস্থ করতে, চাকরির পরীক্ষার সময় গিয়েও মুখস্থ। হ্যাঁ, আমি বিশ্বাস করি কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আছে যেগুলো ব্যতিক্রমী হওয়ায়, সাধারণ রুলের ব্যবহার প্রয়োগ না করা যাওয়ায় সেগুলো ইংরেজদের মতো করে আমাদেরকে মুখস্থই করতে হয়। তাই বলে কি সব? যেখানে আমার আনন্দ নিয়ে আসা সম্ভব সেখানে আমি নিরানন্দ টপিক নিয়ে কেন জীবন নষ্ট করব? এবার আসেন ফিলিং ব্ল্যাঙ্কস। তাহলে আমরা জেনারেল ব্যবহারগুলো শিখবো, তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের ব্যবহার শিখবো, তারপরে আমরা শূন্য স্থান পূরণ করব। এবার আসেন চ্যাপ্টার 4-এ আমরা কি শিখব? সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন। আমি সরি একটু বেশি সময় নিচ্ছি, আর একটু সময় নিব। আসলে এগুলো একটু বোঝা দরকার, কথা দরকার। আপনার সন্তানকে আপনি একটা কোর্সে যুক্ত করাবেন, কেন করাবেন? কি আছে সেখানে? ভিন্ন কিছু তো থাকতে হবে। একটু দেখেন সেগুলো আসলে ভিন্ন কিছু নাকি গতানুগতিক। সেন্টেন্স ট্রান্সফরমেশন মানে আমরা ডাইরেক্ট রুলস মুখস্থ, সিম্পল থেকে কমপ্লেক্স করার নিয়ম। রুল 1, হ্যাঁ রুল 1-এ লেখা আছে যে কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন থাকলে, হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার সময় প্রথমে নিবা ভার্ব প্লাস আইএনজি, তারপর বাকি অংশ, এরপর কমা চিহ্ন, তারপর সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ইত্যাদি। এগুলো কি রুলস? কিন্তু মানুষ মেরে ফেলা রুলস। আমরা এগুলো শিখতে যাবো কেন? আমরা ভুল করছি জন্য কি আমাদের সন্তানরাও ভুল করবে? একদমই না। আমি ওকে আগে সেন্টেন্সের পরিবর্তন শেখাবোই না, আমি ওকে আগে শেখাবো ক্লোজ। আমি ওকে শেখাবো একটা বাক্যের অংশ কাকে বলে। আমি লিখলাম যে হোয়েন হি স মি, যখন সে আমাকে দেখলো, হি র্যান অ্যাওয়ে। তুমি আমাকে বলো এখানে দুইটা বাক্য নাকি বাক্য একটা? ও দেখবে ফুল স্টপ যেহেতু দেওয়া আছে শেষে একবার, তার মানে বাক্য একটা। বাট তুমি অবজার্ভ করো এখানে দেখো তো দুইটা অংশ দেখা যাচ্ছে না?
হ্যাঁ, কমার আগে একটা অংশ, কমার পরে একটা অংশ, এই অংশগুলোকে ইংলিশে বলা হয় ক্লোজ, যাকে বাংলায় বলি বাক্য অংশ। তো কোনটা কোন ক্লোজ তার তো নাম থাকা চাই। সবার নাম যদি মানুষ হয় তাহলে আমরা মানুষকে ডাকবো কিভাবে? এই মানুষ আসো, যে কোনো মানুষ তো তাকাবে। জন্য কি হলো, প্রতিটা মানুষের আলাদা আলাদা নাম দেয়া হলো। ক্লোজের তো আলাদা নাম আছে। তো এটার নাম কি? সাবঅর্ডিনেট ক্লোজ। আর এটার নাম প্রিন্সিপাল ক্লোজ। এটার নাম সাবঅর্ডিনেট ক্লোজ কেন হলো? চলো আমরা কিছু কনজাংশন শিখে আসি, যাদেরকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। যেমন হোয়েন, হোয়েনের বাংলা কি? যখন। যেমন হোয়ার, হোয়ারের বাংলা কি? যেখানে। যেমন সো দ্যাট, এর বাংলা কি? যাতে। তো দেখো এগুলোর নাম কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই কনজাংশনগুলো দিয়ে যখন তুমি একটা ক্লোজ তৈরি করবা, যেহেতু ওর নাম সাবঅর্ডিনেটিং কনজাংশন, তো তোমার ক্লোজের নাম তো সাবঅর্ডিনেট ক্লোজই হবে। আর এরকম একটা সাবঅর্ডিনেট ক্লোজ আর একটা মূল ক্লোজ যখন তুমি যোগ করবা, তখন তোমার কমপ্লেক্স সেন্টেন্স হবে। এটা শিখলে ওর লাভটা কি? ও যখন একটা সেন্টেন্স থেকে একটা সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে চাবে, ওর মাথায় আগে দুইটা জিনিস ঘুরবে, যে আমাকে আগে দুইটা ক্লোজ বানাতে হবে, আর এই ক্লোজ দুইটাকে যুক্ত করার জন্য আমার সাবঅর্ডিনেটিং কনজাংশন ফিট করাতে হবে। ও অর্থ যেহেতু শিখেছে, ব্যবহার শিখেছে, সেই অনুযায়ী ও একটা কনজাংশন এখানে ফিট করবে, ওর কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। ও কেন ঠাড়া পড়া নিয়ম মুখস্থ করবে আমাকে বলতে পারেন? আচ্ছা মানলাম ও নিয়ম মুখস্থ করে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখলো, তো রাইটিং এ কি করবে? ও তো কমপ্লেক্স সেন্টেন্স নিজে বানায় লিখতে পারে না, কম্পাউন্ড তো বানায় লিখতে পারে না, ও তো সিম্পল সেন্টেন্স বানায় লিখতে পারে না, ও শুধু দিলে পরিবর্তন করতে পারে, তাহলে ও লিখতে তো পারে না। তো লিখতে না পারলে ও প্যারাগ্রাফ তো মুখস্থ করতেই হবে, এসে তো মুখস্থই করতে হবে। আমার দুঃখটা এই জায়গায়, আমরা যা শিখি সব ওয়ান টাইম, এককালীন। যেমন আমরা চা খাই ওয়ান টাইম কাপে, ইংলিশটা অনেকটা ওয়ান টাইম হয়ে গেছে। আমার দুঃখটা এখানেই, এই দুঃখ শেয়ার করার জন্যই মূলত আজকে আপনাদেরকে আমি ডেকেছি। তাহলে আমাদের করণীয় কি? করণীয়, আমরা ক্লোজ শেখার মধ্য দিয়ে প্রথমে কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল সেন্টেন্স তৈরি করা শিখব। তারপর সেগুলোকে আমরা কমপ্লেক্সের বৈশিষ্ট্য, কম্পাউন্ডের বৈশিষ্ট্য, সিম্পলের বৈশিষ্ট্য বজায় রেখে সেন্স করব, রুলস মুখস্থ করে না। এভাবে আমরা অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, আপটেটিভ, এক্সক্লামেটরি সেন্টেন্সও শিখব। একবার ভেবেছেন অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি এখানে হলো 5টা সেন্টেন্স, রাইট? আর সিম্পল থেকে কম্পাউন্ড পর্যন্ত এখানে হলো 3টা সেন্টেন্স, মোট কয়টা হলো? 8টা। আমরা এই জীবনে যেদিন থেকে কথা বলা শিখলাম, সেদিন থেকে আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখেন বা রাখবেন, আপনি কিংবা আমি, আমরা কি 8 সেন্টেন্সের বাইরে কোনো কথা বলতে পারবো, বাক্য বলতে পারবো? আপনি পারবেন? সম্ভব না। আমরা এই জীবনে যত বাক্যই বলি, 8 সেন্টেন্সের বাইরে কিন্তু কোনো বাক্য বলতে পারি না। তাহলে একটা শিক্ষার্থীকে যদি আমি এই 8টা সেন্টেন্সের প্রয়োগ পদ্ধতি ভালোভাবে ওকে শেখাতে পারি, ও তো সারা জীবন ওই 8 সেন্টেন্স দিয়ে যে কোনো বাক্য তৈরি করতে পারবে, এই সেন্স দিয়ে। হ্যাঁ, এটা শিখতে একটু কষ্ট হবে প্রথম দিকে, বাট একবার শিখলে তো সারা জীবন কাজে লাগবে। আমরা এই একবার কষ্ট করতে রাজি না, সারা জীবন কষ্ট করতে রাজি। আমার দুঃখটা এখানেই। এবার আসেন ভয়েস চেঞ্জিং। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের নিয়ম মুখস্থ করি। তো দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, প্রথমে অবজেক্টটা নিবা, তারপরে টেন্স অনুসারে বি ভার্ব নিবা, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এবার বাই, এবার সাবজেক্টটা অবজেক্ট করবা। যেমন আই ইট রাইস, এক্সাম্পল দেখাই আমরা এভাবে, আই ইট রাইস, এটার প্যাসিভ কি হবে? রাইস ইজ ইটেন বাই মি। আমি আপনাকেই বলছি, আপনি তো অভিভাবক, একবার ভাবুন তো, আপনার জীবনে কখনো এই বাক্যটি প্রয়োগ করার প্রয়োজন হয়েছিল? মানে সরাসরি আমি ভাত খেয়েছি এটা না বলে আপনি কি এই জীবনে কখনো বলেছিলেন ভাত আমার দ্বারা খাওয়া হয়েছে? সম্ভবত বলার প্রয়োজন হয়নি। তাহলে কি পেসিভের আগমনটা এই বাক্যের জন্য? না। পেসিভটা আমার কেন প্রয়োজন ভাষায়, সেটা তো আগে বুঝতে হবে। আমার কলমটা কোথায়? আমার কলম কোথায়? হ্যাঁ, আমার কলমটা তো চুরি হয়েছে।
এই তোমার দেখো আমার কলমটা চুরি হয়েছে, এই যে আমি বললাম আমার কলমটি চুরি হয়েছে, এটা পেসিভ। এই বাক্য ইংলিশে লেখার জন্য পেসিভ জানতে হবে। তাহলে আমি যদি আগে বুঝি যে পেসিভটা কেন প্রয়োগ হয়, পেসিভটা কেন প্রয়োজন হয়, তারপর যদি আমি পেসিভ তৈরি করা শিখি, তাহলে আমাকে অ্যাক্টিভ থেকে পেসিভের নিয়ম আগে মুখস্থ করতে হবে না। আমি সেন্টেন্সও তৈরি করতে পারবো আর নর্মাল কোশ্চেন তো সলভ করতেই পারবো। কিন্তু সেটার হয়ে ওঠে না, শুধু রুলস, রুল 1, রুল 2, রুল 3, রুল 5, রুল 6। অথচ একটা নিয়ম দিয়ে যে কোনো টেন্সে, যে কোনো সেন্টেন্সে পেসিভ তৈরি করা সম্ভব। আমি দেখাবো ক্লাসে এগুলো। সো আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করব। আমরা চ্যাপ্টার 5-এ গিয়ে ডাইরেক্ট স্পিচ অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ শিখব। ন্যারেশন। আমার মনে হয় বাংলাদেশের 99% শিক্ষার্থী জানে না যে ন্যারেশনটা কেন পরীক্ষায় আসে আর কেন শিখতে হয়। আসে তাই শিখি। অথচ যদি সে জানতো, তাহলে এটাকে তার ভাষায় প্রয়োগ করতে হতো, পারতো। তাকে নতুন করে স্পোকেন ইংলিশ কোর্স করতে হতো না। জানা হয় না। আর ধরে নেই পরীক্ষায় ন্যারেশনের কাজ হলো পরীক্ষায় আসে, পরীক্ষায় ডাইরেক্ট ন্যারেশন থাকে, আমাকে ইনডাইরেক্ট করতে হবে, ইনডাইরেক্ট থাকলে আমাকে ডাইরেক্ট করতে হবে। এটা যে আমি ভাষায় প্রয়োগ করতে পারি একটু কৌশল শিখে, এটা আমাদের মাথায় ঢুকানো হয় না, আমাদের শিক্ষার্থীদের মাথায় ঢুকানো হয় না। রুলস, আগে রুলস, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই, অ্যাপ্লাইড মেথডটুকু ওকে শেখাতে চাই, যে ও যেন সেন্টেন্সে প্রয়োগ করতে পারে, ও যেন ইনডাইরেক্ট ন্যারেশন হিসেবে একটা বাক্য লিখে তার রাইটিংয়ে যেন যোগ করতে পারে। সেজন্য মুখ দিয়ে ইংলিশে কথা বলার সময় ইনডাইরেক্টের ঠিকঠাক প্রয়োগটা উপলব্ধি করে বলতে পারে। এটা আমি শেখাতে চাই এই কোর্সে। আর এগুলো শেখার পর তারপর তার এক্সামের সেন্টেন্স ন্যারেশন, প্যাসেজ ন্যারেশন, সে তো এটা নাচতে নাচতেই সলভ করতে পারবে ইনশাআল্লাহ, যদি সেই অ্যাপ্লাইড মেথডটুকু শিখতে পারে। আমরা চ্যাপ্টার 5-এ ন্যারেশন নিয়ে কাজ করব। দেন চ্যাপ্টার 6-এ আমরা কাজ করব ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্কের ব্যবহার। বিরাম চিহ্নের প্রয়োগ খুবই জরুরি। যদি কেউ মনে করে বিরাম চিহ্ন গুরুত্বপূর্ণ, তাহলে এটা সত্যি সত্যি অনেক গুরুত্বপূর্ণ। আর যদি কেউ মনে করে যে এটি গুরুত্বপূর্ণ না, তাহলে কিছু লাগে না, শুধু ফুল স্টপের ব্যবহার শিখলেই হয়। যেখানে মন চাবে একটা করে ফুল স্টপ বসাই দিব, মন চাবে একটা করে ফুল স্টপ বসাই দিব, তাই না? বিরাম চিহ্নের ব্যবহার বসাই দিলেই হয়ে যায়। সত্যি বলতে আজকে আলোচনাটা একটু লেন্দি হচ্ছে। কেন লেন্দি হচ্ছে? কারণ আমি তো এখানে অপ্রয়োজনীয় কিছুই বলছি না। আর আমি বিশ্বাস করি যার প্রয়োজন আছে সে আমার সাথে আরো লেন্দি হলেও এই আলোচনায় থাকবে, কারণ প্রয়োজনটা তার। যদি কেউ মনে করে যে না আমার আলোচনা লেন্দি হওয়ার জন্য আমার সমস্যা হচ্ছে, আমি বলবো যে তাকে তো না বললেও সে এখান থেকে লিভ নিবে। আলোচনা একটু লেন্দি হবে। আপনার সন্তানের স্বার্থে আমি আলোচনা করছি। আপনাদের কাছে প্রয়োজনীয় মনে হলে আপনারা অবশ্যই সময় নিয়ে দেখবেন প্লিজ। ক্যাপিটাল লেটার, পাংচুয়েশন মার্কের ব্যবহার খুব ভালো করে শিখতে হবে। কমা চিহ্নের ব্যবহার, কমা চিহ্নের ব্যবহার মোটামুটি সবাই বুঝে, বাট সেমিকোলনটা আমি কখন দিব? হয় না। এখনো আমি দেখি কোলন আর ড্যাশ একসাথে দেয় অনেকে, অথচ এরকম কোনো বিরাম চিহ্নই হয় না। আমরা বিরাম চিহ্নের ব্যবহার শিখব। দেন আমরা সাফিক্স প্রেফিক্স প্র্যাকটিস করব, শিখবো না। কেন? কারণ আমরা তো সাফিক্স প্রেফিক্সের প্রয়োগ শিখে আসছি সেই ওয়ার্ড ফরমেশনে, পার্টস অফ স্পিচ শেখার সময়। আর নতুন নিয়ম কি শিখবো? এখন আমরা প্র্যাকটিস করব। দেন ইউজ অফ লিঙ্কিং ওয়ার্ডস এবং কানেক্টরস, কানেক্টরের প্রয়োগ আমরা শিখব। সত্যি বলতে যখন আমরা ক্লোজ শিখব, তখনই আমরা কানেক্টরের ব্যবহার শিখব। এখানে এসে আমরা প্র্যাকটিস করব। দেন আমরা ট্যাগ কোশ্চেন কিভাবে ল্যাঙ্গুয়েজে প্রয়োগ করতে হয়, কিভাবে পরীক্ষার খাতায় লিখতে হয়, দুটাই শিখবো আমরা কমপ্লিটিং সেন্টেন্স। একবার লক্ষ্য করেন তো, আমি যে টপিকগুলোর নাম বলছি, ফিলিং ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, আমরা ভোকেবুলারি শেখার মধ্য দিয়ে অনুশীলন করব, কোনো রুলস দিয়ে না। দেন মেকিং সেন্টেন্স ফ্রম আ টেবল থেকে সেন্টেন্স তৈরি করা শিখব। সো আমি এই যে টপিকগুলোর নাম বললাম, একবার ফিল করে দেখেন তো, ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 9 পর্যন্ত
যে কোনো ক্লাসে এগুলোর বাইরে কি কোনো টপিক আছে ইংলিশ গ্রামারের? সম্ভবত নেই। তাহলে আমরা শিখবো একসাথে যেন 6 to 9 কভার হয়ে যায়। তারপর সেই জ্ঞান যেন সে উচ্চ মাধ্যমিকে প্রয়োগ করতে পারে, ক্যারিয়ারে প্রয়োগ করতে পারে এবং সম্ভব সেটা। এটা হচ্ছে আমাদের গ্রামার পার্ট। আমি শুধু চ্যাপ্টারগুলোর নাম লিখেছি, ক্লাস বা লেসন অনেকগুলো থাকবে, প্র্যাকটিস অনেক থাকবে। এবার আসেন ইংলিশ ফ্রি রাইটিং। ইংলিশ ফ্রি রাইটিং এ আমরা কি শিখব? আমরা প্রথমেই শিখব বেসিক সেন্টেন্স স্ট্রাকচারস। আমাদের কিছু মৌলিক বাক্যের গঠন আছে, আমরা সেগুলো শিখব। এরপরে আমরা শিখব ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। আগে আমরা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিংটা সমৃদ্ধ করব। ও যা ইচ্ছা তাই যেন একটু বানিয়ে লেখার চেষ্টা করতে পারে, সাহসটুকু করতে পারে। রাইটিং স্কিল বা রাইটিং এর কিন্তু লেভেল আছে। একটা ক্লাস 6 এর স্টুডেন্টের রাইটিং আর একটা উচ্চ মাধ্যমিক পড়ুয়া স্টুডেন্টের রাইটিং এর মধ্যে তো ডিফারেন্স থাকবেই। আমরা ক্লাস 6 থেকে 9 এ যে ধরনের সেন্টেন্স লিখতে হয়, যে মানের সেন্টেন্স লিখতে হয়, সেটা মাথায় রেখে আমরা ওদেরকে আগে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শেখাবো। দেন এরপর এই ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শেখার জার্নি শেষ করে আমরা আসবো সরাসরি একাডেমিক রাইটিং এ। কেন? আমার টার্গেট এই লেটার যেন আমার স্টুডেন্টকে মুখস্থ করতে না হয়। কিন্তু সমস্যা হলো তবু অনেককে মুখস্থ করতে হয়। কেন? কারণ কি? অনেকগুলো কারণ। যখন ফ্রি হ্যান্ড রাইটিং শেখানো হয় সেখানে অনেক গার্ডিয়ানেরও গুরুত্ব থাকে না। অনেক গার্ডিয়ান আমাদেরকে ফোন করে বলে, স্যার ফ্রি হ্যান্ড রাইটিং ওদের জন্য না, ওদেরকে আগামী পরীক্ষায় এই প্যারাগ্রাফগুলো আছে এগুলো শেখান। আমি প্রথমে অনুরোধ করব এই টাইপের চিন্তা ভাবনা যারা করে তাদের সন্তানদেরকে আমি আমার কোর্সে যুক্ত করাতে চাচ্ছি না। আমি আগে ফ্রি হ্যান্ড রাইটিং শেখাবো, তারপর আমি এগুলোতে আসবো। ওদের দ্বারা আমি প্যারাগ্রাফ তৈরি করে নিব, ওদের দ্বারা আমি লেটার তৈরি করে নিব। আমি শুধু লেটারের ফরম্যাট শেখাবো। একটা ফর্মাল লেটার লিখতে গেলে কি কি মেনটেন করতে হবে আমি শেখাবো। যে একটা কম্পোজিশন বা এসে লিখতে গেলে কিভাবে ইন্ট্রোডাকশন লিখতে হয়, সূচনা লিখতে হয়, একটা সূচনা কতটা গুরুত্বপূর্ণ। ইন্ট্রোডাকশনের মাধ্যমে পুরো এসে রিফ্লেকশন ফুটিয়ে তোলা সম্ভব, সেটি আমি শেখাবো। আমি ওকে কেন রচনা মুখস্থ করাবো আমাকে বলতে পারেন? আপনাদেরকে একটা দুঃখের কথা শেয়ার করি। আমি ঢাকায় খুব নাম করা, খুব বিখ্যাত একটা কোচিং এ, যেখানে ছেলেমেয়েরা অনার্স মাস্টার শেষ করে বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, ব্যাংকের পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, সেখানে আমি ইংলিশ ক্লাস নেই। তো সেখানে ছেলেমেয়েদের একটা প্রশ্ন আসে, সেটি হলো ফোকাস রাইটিং। ফোকাস রাইটিং কাইন্ড অফ এসে রাইটিং। একটা টপিক দেয়া থাকে, যে যেমন দেয়া হলো যে বাংলাদেশ এন্ড এলডিসি গ্রাজুয়েশন, বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশনের উপর লিখো। এবার টপিক দিয়ে রচনা লিখতে বলে, কিংবা একটা রচনার নাম দিল দা কাউ, গরু, গরুর উপর একটা রচনা লিখো। এই রচনার ক্লাস করার জন্য ছেলেমেয়েরা মুখিয়ে থাকে। কেন? সে ফোকাস রাইটিং এর ক্লাস করবে। কেন করবে? টিচার যে ক্লাসটা নিবে, যে টপিকটার উপর আলোচনা করবে, সেটার উপর তাকে একটা শিট দিবে, সে শিটটা বাসায় গিয়ে 3-4 বার পড়ে মুখস্থ করবে, পরীক্ষায় কমন পেলে সে লিখবে, আর কমন না পেলে, কমন না পাওয়া পর্যন্ত সে বেকার হয়ে থাকবে। রিয়ালিটি, হার্শ রিয়ালিটি। কেন এমন হয়েছে? এমন হওয়ার কারণ তার ফাউন্ডেশন রেডি হয়নি। বুঝতেছেন? এই 2026 সালে এসে অনার্স মাস্টার্স করার পর শিক্ষার্থীকে এখনো এসে মুখস্থ করতে হয়। শুধু ওরা দায়ী? ওরা দায়ী না। ওদের পূর্বের শিক্ষক, ওদের পরিবারের সদস্যরা, ওদের সমাজের আশেপাশে যারা, ওদের রাষ্ট্রের সিস্টেম, সবাই দায়ী। গার্ডিয়ানকে আমি একটু বেশি দায়ী করব, কারণ আপনার সন্তানকে মানুষ করার দায়িত্ব পাশের বাড়ির প্রতিবেশী নিবে না, আপনাকে নিতে হবে। যেমন আজকের এই ভিডিও লেসনটি অনেকেই আমার সাথে এই মুহূর্তে নেই, শুরুর দিকে ছিল, অনেকে এখন নেই। থাক, এত আলোচনা শুনবো না আমি। শুনতে হবে, কিছু কিছু জিনিস দরকার, প্রয়োজনীয়, শুনতে হবে এগুলো।
নিজের সন্তানের স্বার্থে শুনতে হবে। আমরা এই কাউ রচনার কথা যদি আমি বলি, যদি একটা শিক্ষার্থীকে বলা হয় যে তুমি গরু রচনাটা লিখো তো, কারা ক্লাস 6 থেকে শুরু করে মাস্টার্স কমপ্লিট করা একজন গ্রাজুয়েটকে যদি বলি যে কাউ গরু রচনা লেখো, সবাই শুরুতে লিখবে গরু একটা গৃহপালিত প্রাণী, গরু 4টি পা, 2টি চোখ, 2টি কান আছে, গরুর লেজ আছে। অথচ সবার থেকে ভিন্নভাবে একটু লেখা যায় না, যে ভূমিকাটা এভাবে করা যায় না যে বাংলাদেশের মতো কৃষি নির্ভর অর্থনীতির দেশে গরু শুধু একটি গৃহপালিত প্রাণী নয়, বরং এদেশের জিডিপির প্রবৃদ্ধি, অর্থনৈতিক গতি আনায়ন এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে গরু গুরুত্বপূর্ণ অবদান রেখেই চলছে। লেখা যায় না? যায়। এই যেটা বিশাল বড় সেন্টেন্স বললাম, এটা বাংলায় বলা হলেও লেখা হলো ইংলিশে হয় না কেন? কারণ সে লং সেন্টেন্স লিখতে পারে না। আমি এই জিনিসগুলো নিয়ে কাজ করতে চাই। একটা সাধারণ জিনিসকে আমি একটু অসাধারণ করে লিখতে চাই, শেখাতে চাই আমার শিক্ষার্থীদেরকে। এই ধৈর্যটুকু যাদের আছে তাদের জন্য বেসিক্যালি আমি এই কোর্সটি ডিজাইন করেছি, যেখানে হাই স্কুল ইংলিশ পুরোপুরি কভার হবে এবং তার এই শিক্ষণটা লং লাস্টিং হবে। সে পরবর্তীতে ইনশাল্লাহ আমি নিশ্চিত যদি সে আমার প্রত্যেকটা ক্লাস করে, মিস না করে, হোমওয়ার্কগুলো করে, তাকে একবার আর্টিকেলের ব্যবহার শেখার পর, একবার পার্টস অফ স্পিচ শেখার পর আশা করি পরের ক্লাসে গিয়ে আর শেখার প্রয়োজন হবে না। সে যদি আমার সাথে এই কোর্সে 10 থেকে 15টি আমি প্যাসেজ সলভ করাবো, সেখানে ক্লাস 6, 7, 8, 9 4টা ক্লাসের প্যাসেজ তো থাকবেই। আমি একটা পাগলামিও করব, সেটি হলো বিসিএস লিখিত পরীক্ষায় যে প্যাসেজগুলো আসে এরকম প্যাসেজও আমি এখানে রাখবো। আমার শিক্ষার্থীদেরকে আমি অবাক করে দিব, ক্লাস 7-এ পড়েও ও বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন সলভ করতে পারে। এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। ইনশাআল্লাহ যদি আমি বেঁচে থাকি, আপনার সন্তান যদি আমার কোর্সে থাকে, আমি এটা দেখাবো। কারণ আমি জানি ওদেরকে যেভাবে অভ্যস্ত করা যাবে সে অভ্যস্ত হবে, অভ্যস্ত হবে। জাস্ট আমরা ওদেরকে অভ্যস্ত করতে পারি না, ব্যর্থতা আমাদের। ফাইনালি যদি আমি বলি যে আমাদের 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 হচ্ছে আচ্ছা আমাদের কোর্সে আমাদের জুম লিঙ্ক তো সবাই পেয়ে যায়, যার যার উদ্দেশ্যে সেই হাসিল করে। আচ্ছা, ইগনোর করি, এই নামে আমাদের কোনো গার্ডিয়ান নাই আমাদের কোনো কোর্সে। আচ্ছা, যেটা বলছিলাম, আমাদের এই হাই স্কুল ইংলিশ কোর্সে আসলে কি কি থাকবে? হাই স্কুল ইংলিশ কোর্সে আমাদের থাকবে নাম্বার অফ লেকচার যদি বলি 50টা লেকচার থাকবে। ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং রাইটিং, এই 3টা মিলে আমাদের 50টা লেসন থাকবে। দেন নাম্বার অফ লেকচার শিট, লেকচার শিটের সংখ্যা থাকবে কয়টা? 30টা। 30টা লেকচার শিট আমরা দিয়ে দিব। এগুলো হার্ড কপি আমরা দিব না, আমরা পিডিএফ দিব, যেহেতু আমাদের কোর্সটা হচ্ছে অনলাইন কোর্স। আমরা একটা পিডিএফ দিয়ে দিব, পিডিএফ দিব, আপনারা প্রিন্ট করে নেবেন। বা কেউ যদি খুব করে চায় আমরা হয়তো বা প্রিন্ট করে পাঠিয়ে দিতে পারি, প্রতিশ্রুতি দিচ্ছি না, আলোচনা সাপেক্ষে। আমরা 30টি পিডিএফ শিট দিব। দেন নাম্বার অফ লাইভ এক্সাম 20টি। লাইভ এক্সাম বলতে আমি আসলে কি বোঝাচ্ছি? লাইভ এক্সাম বলতে আমি একটু ভিন্ন অর্থে ব্যবহার করছি। লাইভ এক্সাম হবে, ক্লাস শুরু হলো, স্ক্রিনে প্রশ্ন থাকবে, ওরা অনলাইন ক্লাসে বসেই পরীক্ষা অংশগ্রহণ করবে, ওই ক্লাসেই প্রশ্ন সমাধান হবে। লাইভ এক্সাম নিব আমরা 20টি। আর এক্সামের পরে আমরা সলভ ক্লাস নিব 5টি। অর্থাৎ 4টা করে এক্সাম হলে আমরা একটা করে সলভ ক্লাস নিব। যা যা প্রবলেম ছিল সেগুলোর উপর আমরা আলোচনা করব, যার যার যা সমস্যা সেগুলো নিয়ে কথা বলবো। সলভ ক্লাস থাকবে 5টি। সো হাই স্কুল ইংলিশের কোর্সে আমাদের লেকচার 50টি, লেকচার শিট হচ্ছে 30টি, লাইভ এক্সাম 20টি এবং সলভ ক্লাস থাকবে 5টি। এই নিয়ে আমাদের হাই স্কুল ইংলিশ, বলা যায় এক কোর্সেই সব। এবার আসি এই কোর্সে আসলে আমি কোন শিক্ষার্থীদেরকে আহ্বান করতেছি, তাদেরকে আমি চাচ্ছি। প্রথমত আমি চাচ্ছি যাদের হাতে সময় আছে শেখার মতো, যে আমি সময় নিয়ে শিখতে চাই, ধৈর্য সহকারে শিখতে চাই, এই শিক্ষার্থীগুলো আমার দরকার। সেক্ষেত্রে আমি কিছু গার্ডিয়ানও সিলেকশন করতে চাই। সেটি হলো, আমি সেই গার্ডিয়ানদেরকে চাই
যারা আমার মতের সাথে একমত যে শুধু নির্দিষ্ট ক্লাসের জন্যই না, এমনভাবে শেখা উচিত তা দিয়ে যেন আজীবন কাজে লাগানো যায়, তাদেরকে আমার ভীষণ দরকার। আর আমার সেই স্টুডেন্ট দরকার যার শেখার আগ্রহ আছে। এই দুইটা যদি কম্বিনেশন মিলে যায়, তাহলে আমি বলতে পারি সত্যি সত্যি আমার এই হাই স্কুল ইংলিশ কোর্স এক কোর্সেই সব হবে ইনশাল্লাহ। কথা বাড়াবো না, এবার আসি কোর্স ডিউরেশন। আমাদের এই কোর্সটা চলবে 50টা ক্লাস, 5টা সলভ ক্লাস, মানে এখানে 55টা। এই 55টা ক্লাস হতে যে সময় লাগে ততদিন, সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে। আমি ধরে রেখেছি যে মোটামুটি 5 মাস তো লাগবেই। এই 5 মান্থস যাদের কোর্স কন্টিনিউ করার মতো ধৈর্য আছে তাদের জন্য এই কোর্স। পুরো কোর্স প্ল্যান, কিভাবে পড়াবো, কি কি শেখা দরকার, আমার সম্ভবত আমি সব বিস্তারিত আলোচনা করেছি। এবার আসি কোর্স ফি কত। কোর্স ফি এর বিষয়টি আমি একেবারেই সস্তা করতে চাই না। আমার কিছু স্ট্র্যাটেজি আছে। সেটি হলো, আমি মনে করি যারা এই কোর্সে তাদের সন্তানকে যুক্ত করতে চায়, যাদের তীব্র ইচ্ছা আছে, আমার কথা শুনে মনে হয়েছে না তার উপর ভরসা করে একটা কোর্স করানো যায়, আমি সেই সব সম্মানিত অভিভাবকদেরকে অনুরোধ করব, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01605299524, এটা কোর্স কোঅর্ডিনেটরের নাম্বার। পাশাপাশি আমি আমার নাম্বারটিও দিয়ে দিচ্ছি 01867811303। দুটোর যে কোনো একটা নাম্বারে আমাদেরকে একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ করেন, আমরা আপনার সাথে আলোচনা করি। আপনি কোর্স ফি জানেন, আমাদের কোর্স প্ল্যানটাও একবার পড়ে দেখেন। তারপর যদি আপনার মনে হয় যে হ্যাঁ, এই কোর্সে আপনি আপনার সন্তানকে যুক্ত করতে চান, ফাইন, সে ক্লাস শুরু করতে পারে। সো এটা আমার নাম্বার, এটি কোর্স কোঅর্ডিনেটরের নাম্বার। সো আজকের আলোচনার এতটুকুই ছিল। আপনাদের যাদের মনে হচ্ছে যে না, এই কোর্সটা আমার সন্তানকে যুক্ত করা উচিত, তারা প্লিজ আমার সাথে আগে একটু যোগাযোগ করবেন, কোর্স কোঅর্ডিনেটরের সাথে কিংবা আমার সাথে আগে একটু যোগাযোগ করবেন। তারপর আপনার কথা আমরা শুনবো, আমাদের কথাও শুনবেন, শুনে এই কোর্সে যুক্ত করাতে পারেন। আজকে আলোচনা এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। এতক্ষণ সময় দেওয়ার জন্য, ইএনজি লার্নিং এর মতো একটি অনলাইন প্ল্যাটফর্মে এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য আবারও আপনাদের কাছে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন, আপনাদের সন্তানদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।